দশম দিনে পা রেখেছে ইরান যুদ্ধ। আজ সোমবার মধ্যপ্রাচ্য জুড়ে নতুন করে সংঘাতের ভয়াবহতা বৃদ্ধি পেয়েছে। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পাল্টা জবাবে ইরান এরই মধ্যে সৌদি আরব সহ মার্কিন মিত্র দেশগুলোর জ্বালানি তেল শোধনাগারে হামলা চালিয়েছে। এই পরিস্থিতিকে কেন্দ্র করে অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও জ্বালানি তেলের সম্ভাব্য সংকটের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। যদিও দেশে পর্যাপ্ত পরিমাণে জ্বালানি তেল মজুদ থাকার কথা বলছে সরকার, যে কোনো মূল্যে তেল গ্যাসের মজুদ বাড়িয়ে সরবরাহ স্বাভাবিক রাখতে জোর তৎপরতাও চালাচ্ছে তারা। এর মধ্যে আজ সোমবার ২৭,০০০ টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে জলসীমায় পৌঁছেছে একটি ট্যাঙ্কার। এক সপ্তাহের মধ্যে ১,৪৭,২০৫ টন ডিজেল নিয়ে আসছে আরও ৪টি ট্যাঙ্কার। এরপরও যেন তেল সংকটের আতঙ্ক কাটছে না। দেশের বিভিন্ন স্থানে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে সীমিত পরিমাণে তেল পাওয়ায় ক্ষোভ ঝাড়ছেন ক্রেতারা। এরই মধ্যে একজন নিহতও হয়েছেন। অনাকাঙ্ক্ষিত এই পরিস্থিতি এড়াতে সরকার ফিলিং স্টেশনগুলোতে পুলিশি টহল জোরদারের পাশাপাশি চালু করেছে রেশনিং ব্যবস্থা। আর এতে যেন বেড়েছে আরও দুর্ভোগ। অনেক ক্ষেত্রে পাম্পে যাওয়া আসা এবং অপেক্ষাতেই শেষ হয়ে যাচ্ছে কোটায় পাওয়া সেই জ্বালানি। বিশেষ করে প্রয়োজন অনুযায়ী তেল না পাওয়ায় বিপাকে পড়েছে বড় শিল্প গোষ্ঠীগুলো। তারা বলছে পর্যাপ্ত জ্বালানি না পাওয়ায় উৎপাদন ও পণ্য পরিবহন কার্যক্রম ব্যাহত হচ্ছে। ইরান যুদ্ধ যেভাবে সামনে এগুচ্ছে তাতে সহসাই বন্ধ হওয়ার লক্ষণ নেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ফলে ইতিহাসের ভয়াবহ জ্বালানি সংকট সামনে আসন্ন বলে মতামত তাদের অনেকেরই। যদি তাই হয় তবে বাংলাদেশ কি প্রস্তুত সেই জ্বালানি সংকট মোকাবেলায়? এসব নিয়ে আলোচনায় আজ রাজকাম স্টুডিওতে আছেন সিপিডির সম্মানীয় ফেলো অধ্যাপক ডক্টর মুস্তাফিজুর রহমান, আছেন জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর ইজাজ হোসেন এবং আছেন বিজিএমই এর পরিচালক ডক্টর রশিদ আহমেদ হুসাইনি। স্বাগত জানাচ্ছি আজকের রাজকাহনে। ডক্টর রশিদ আহমেদ হুসাইনি, আপনাকে দিয়ে শুরু করি। ইরানের যুদ্ধের যে ঘটনা আসলে আমরা দেখেছি, মধ্যপ্রাচ্য জুড়েই তো আসলে এই যুদ্ধের দামামা বেঁধেছে। যুদ্ধ তো গত আরও ১ মাস আগে থেকে শুরু হয়েছে। সেই জায়গাটি থেকে আমাদের জ্বালানি তেলের বিষয়ে আরও আগে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার প্রয়োজন ছিল বলে কি মনে করেন কিনা? ধন্যবাদ আপনাকে। জ্বালানি সংকট তো আমাদের বাংলাদেশ শুধু যুদ্ধকে কেন্দ্র করেই নয়, এই জ্বালানির সংকট দীর্ঘদিন থেকে বাংলাদেশে আছে। যেটা আমরা জ্বালানি নির্ভর, আমাদের দেশে ওই পরিমাণ উল্লেখযোগ্য চাহিদা অনুযায়ী আমাদের বিদ্যুৎ এবং গ্যাসের সরবরাহ কিন্তু নেই। যার কারণে আমরা গ্যাসের ভর্তুকি হিসাবে আমরা এই এলএনজি এবং আমরা এলপিজি দিয়ে কিন্তু গ্যাসে অনেকটা সাপোর্ট দেওয়ার চেষ্টা করতেছে সরকার। এরপরও আমরা শিল্প প্রতিষ্ঠানগুলিতে নির্বিচ্ছিন্ন গ্যাস কিন্তু পাচ্ছি না। অনেক সময় আপনি দেখেছেন যে আমরা যুদ্ধের আগেও অনেকগুলি ফ্যাক্টরি আমরা কাঙ্ক্ষিত আমাদের উৎপাদন আমরা দিতে পারি না এই গ্যাসের যে প্রেশার না থাকার কারণে। এটা যুদ্ধের আগেও কিন্তু ছিল। পাশাপাশি বিদ্যুতের ব্যাপারও আমরা সবসময় বলে আসছি যে বাংলাদেশে আমাদের যে গার্মেন্টস শিল্প আজকে প্রায় ৩৫-৪০ বছর থেকে আমরা মোটামুটি শক্ত অবস্থানে কিন্তু আমরা এসেছি। এই প্রতিকূল পরিস্থিতিকে আমরা কিন্তু মোকাবেলা করে আসছি। আমরা কিন্তু ভীত নই, আতঙ্কিত নই, কিন্তু আমরা আতঙ্কটা আমাদেরকে পিছু ছাড়ছে না। আমাদের এই জ্বালানি নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ না পাওয়ার থাকার কারণে অনেক সময় আমাদের ক্ষুদ্র মাঝারি শিল্পগুলি ম্যাক্সিমাম টাইম কিন্তু আমরা ডিজেল দিয়ে কিন্তু বিদ্যুতের ব্যাকআপ দিই। আর এই জেনারেটর চালাতে হলে আমরা ডিজেলের প্রয়োজন। সেই ডিজেল আমরা আগে গভর্নমেন্ট বিভিন্ন জায়গাতে নিয়ে আমরা ব্যাকআপ দিতাম। এই যুদ্ধের পরে যেহেতু সরকার বাহাদুর একটা নির্দিষ্ট কোটা দিয়েছে যে এটাকে বা বাইসাইকেলকে এত লিটার বা গাড়িকে এত লিটার, কিন্তু স্পেসিফিক কোনো নির্দেশনা নাই যে আমাদের যারা ক্ষুদ্র এবং মাঝারি শিল্প যারা আছে তাদের ডিজেল জেনারেটর চালানোর জন্য ড্রামে করে ডিজেল নেওয়ার কোনো প্রবিষয় রাখা হয়নি। যার কারণে আমরা এই ক্ষুদ্র মাঝারি শিল্পগুলি ইদানিংকালে যে আমাদের প্রতিনিয়ত বিশেষ করে গাজীপুর এবং আশুলিয়া আমাদের যেহেতু অনেকগুলি ফ্যাক্টরি ২৪ ঘন্টা চলে, বিশেষ করে সোয়েটার ফ্যাক্টরি যারা জ্যাকার্ডে চালায়, এটা ২৪ ঘন্টা না চললে কিন্তু এটা কস্ট মিনিমাইজ হবে না। তাহলে ২৪ ঘন্টা এবারে ৪ হতে ৫ ঘন্টায় বিদ্যুৎ পাই না। তা আমাদের যে ৪ হতে ৫ ঘন্টায় বিদ্যুৎ না পেলে আমাদের প্রোডাকশন লস করতেছি আমরা অলমোস্ট 40%। এই 40% প্রোডাকশন লস করার কারণে আমরা একটা সংকটের মুখের দিকে যাচ্ছি। বাট আমরা এরপরও চেষ্টা করতেছি এই মিনিমাইজ করে নেওয়ার জন্য। এই জ্বালানি সংকট যেটা যুদ্ধের কারণে যেটা হলো, যতটুকু আমি এখানে মোস্তাফিজ আছি, উনি যথেষ্ট গবেষণা করে জ্বালানি বিশেষজ্ঞ আছে, উনিও তো বলবে। আমার জানা মতো বাংলাদেশে এখনও কোনো জ্বালানি সংকট হওয়ার কথা না। যে পরিমাণ আমরা জানতে পেরেছি আপ টু এপ্রিল মে পর্যন্ত জ্বালানি সংকট হওয়ার কথা না। আপনি একটা আতঙ্কের কথা বলছিলেন এবং এটিও তো বলছেন যে বাংলাদেশে হয়তো জ্বালানি সংকট
নেই, কিন্তু এই যে কোটায় পাওয়া যাবে জ্বালানি, এই জায়গাটি মানে এই পদক্ষেপগুলোকেই আসলে আতঙ্কটাকেও একটু বাড়িয়ে দিয়েছে বলে মনে করেন? হ্যাঁ, আমাদের কিছু কিছু জিনিস আমরা যারা কথা বলি, এখানে একটা কথা বলতে হয় রমজান মাসে, যে মানুষের যতগুলি মুসিবত বা বিপদ আসে এগুলি কথা থেকে কিন্তু চলে আসে। আমরা যদি আগে জুজুগুলি বর্ডার না দেখিয়ে স্বাভাবিক নিয়মে চলতাম তাহলে এই আতঙ্কটা হতো না। ইদানিংকালে মানুষের মধ্যে কিছু অমানুষতা আছি আমরা, যে আমরা একটা জুজুবুড়ির ভয়ে কিন্তু অনেকেই মজুদ করার চেষ্টা নিয়ে যে আদৌ পাবো কি না। আপনি অন্তত আজকের দিনে চলেন, কালকে কী হয় দেখা যাক। এই যে একটা কথার কারণে আতঙ্ক জ্বালানি হইতে পারে এইটাকে একটা দেশটা চলতেছে বর্তমানে, দেশে একটা গণতান্ত্রিক সরকার কিন্তু আছে। এই সরকার অবশ্যই চেষ্টা করবে দেশের মানুষের ফালস বুঝে কিভাবে মানুষকে সুখে সাথে থাকতে দেওয়া যায় এবং তাদের চাহিদা ফুলফিল করা যায়। কিন্তু আমরা যে কি হবে কি হতে যাচ্ছে এই কির মধ্যে পড়ে একটা আতঙ্কের কারণে বেশি সংকট সৃষ্টি হয়েছে। আমি মনে করি যে কোনো আসলে আমাদের বর্তমানে যে মজুদ আছে বা যেটা 5 লাইনে আছে, আমাদের আগামী 2-3 মাস কোনো সংকট হওয়ার কথা না। আমি একটু অধ্যাপক ডক্টর ইজাজ হোসেন আপনার কাছে আসি। নতুন করে আসলে মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাতের ভয়াবহতা বৃদ্ধি পাওয়ার তো একটা আশঙ্কা আছে। এই যখন আসলে এই ভয়াবহতাটা বৃদ্ধি পাচ্ছিল বা এই সংঘাতটা শুরু হয়, যুদ্ধটা শুরু হয়, সেই সময়টাতে আমরা অনেক বিশেষজ্ঞকে বলতে শুনেছি এই যুদ্ধটা যদি 10 থেকে 15 দিন পর্যন্ত সামনে এগিয়ে যায় তাহলে একটা ভয়াবহ রকমের তীব্র এক ধরনের সংকটে পুরো বিশ্ব পড়তে যাচ্ছে। ইতিমধ্যে আজকে 10ম দিন পা রেখেছি আমরা। কোটায় পাওয়া যাচ্ছে জ্বালানি, সেই সাথে আসলে দীর্ঘ অপেক্ষা, পাম্পগুলোর লাইন নিঃসন্দেহে আপনিও দেখেছেন, সব গণমাধ্যমগুলোতে আমরা দেখছি, একজন নিহত হয়েছেন সেই জায়গাটিতে। সরকারকে বাধ্য হয়ে পাম্পগুলোতে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করতে হচ্ছে। কি পরিস্থিতি হবে তাহলে এই যুদ্ধ যদি আরো কয়েকদিন দীর্ঘায়িত হয়? ধন্যবাদ। বেশিরভাগ দেশেই, স্পেশালি ডেভেলপ কান্ট্রিতে, ওদের একটা জিনিস থাকে, এর নাম হচ্ছে স্ট্র্যাটেজিক স্টক পাইল। হ্যাঁ, স্ট্র্যাটেজিক স্টক পাইল। এখন যেহেতু যুদ্ধটা এমন একটা অবস্থায় চলে গেছে, তারা কিন্তু স্ট্র্যাটেজিক স্টক পাইল থেকে এখন জ্বালানি ছাড়ার কথা বলছে। জাপানও বলেছে, অন্যান্য দেশরা বলছে। এগুলো কেন হচ্ছে? কারণ সংকট ওই লেভেলে চলে গেছে যে আপনার যে অপারেশনাল স্টক যেটা, হ্যাঁ, যে কাজ চালাবার মতো, হ্যাঁ, অ্যাকচুয়ালি দেখেন বাংলাদেশে কিন্তু আমাদের কোনো মজুদি ছিল না, সত্যি কথা বলি। হ্যাঁ, অ্যাকচুয়ালি কোনো মজুদি ছিল না, সত্যি কথা এটা। মানে কীরকমভাবে কোনো কিছু আপনি যখন সাপ্লাই করেন, হ্যাঁ, আপনার তো বিভিন্ন ডিপোতে থাকে, ঠিক না, তেল, ওগুলা যোগ করে দেখা গেছে যে আমাদের এতদিনের মজুদ আছে, কিন্তু সেটাকে মজুদ বলে না, কারণ এটা তো অপারেশনের জন্য আমরা রাখি, অতটুকু তো রাখতেই হবে। এর বিয়ন্ডে আমাদের কিছুই ছিল না। আবার যদি আমি বলি এশিয়ার মধ্যে বাংলাদেশে এই মুহূর্তে তেলের মজুদ সর্বনিম্ন। ইয়েস, আপনি ইউর কারেক্ট। কিন্তু দেখেন, আপনি যদি আজকে বিবিসি দেখেন, অলমোস্ট সব এশিয়ান কান্ট্রি কোনো না কোনো মেজার আরম্ভ নিয়েছে। হ্যাঁ, এবং পাকিস্তানেও অসুবিধা হচ্ছে, ইভেন ইন্ডিয়াতেও অসুবিধা হবে কিছুদিন পরে। কারণ এই যে জিনিসটা যেটা ঘটছে, এটা আপনি যেটা নিজেই বললেন, যেটা এই এমন এক পর্যায়ে এখন চলে গেছে আজকে কালকের মধ্যে, যে এটা আর আমরা ওইভাবে করতে পারি না। প্রথম 1 সপ্তাহে যা ছিল তার থেকে 1 ধাপ কি 2 ধাপ এগিয়ে গেছে। আপনি যদি এত বড় একটা তেলের ডিপো, যে ওখানে যদি আপনি বম ফেলেন, ওইটা যদি পুড়ে যায় এবং ওইটা সারা বিশ্বে যদি একটা নিউজ হয়, তাহলে তো সবাই বুঝবে যে এইটার একটা বড় সংকট আছে। দেখেন, আমাদের এরকম একটা সংকট আগেও হয়েছিল। হ্যাঁ, তখন আমরা বলেছিলাম যে বাংলাদেশের একটা রিজার্ভ দরকার, যেটার উপরে ভিত্তি করে আমরা সিকিউরিটিটা পাবো সাপ্লাইয়ের। হ্যাঁ, আমরা হয়তো বলেছিলাম তখন যে 90 দিন পর্যন্ত রাখা যেতে পারে, কিন্তু ধরেন নীতি নির্ধারকরা বলবে তো 90 দিনের জ্বালানি যদি ডিজেল, ওটা তো $1 বিলিয়ন। হ্যাঁ, আমি পাবো কোত্থেকে? ঠিক আছে, 90 দিন না হলো 15 দিন রাখেন, যেটাকে আমি বলবো যেটাকে স্টক পাইল হচ্ছে যেটাকে আপনি ধরবেন না, কখনোই ধরবেন না, যখন বিপদে পড়বেন তখন ওখান থেকে নেবেন। হ্যাঁ, তো আমাদের কিন্তু ওইটা নাই। তা আমি মনে করি 15 দিন হলেও অ্যাটলিস্ট আমাদের একটা স্টক পাইল করা উচিত। এরকম ধরনের একটা প্রবলেম এই মতো যদি আমি ভুল না করে থাকি, বাংলাদেশে 15 দিনেরও কম, অর্থাৎ প্রায় 10 দিনের হয়তো জ্বালানি মজুদ আছে। আমি তো বললাম, দ্যাটস রাইট, আপনি তো কারেক্ট কথাই বলছেন। কারণ
ওইটা তো ইয়ে না, স্টক পাইল তাহলে না। সরকার যখন বলার চেষ্টা করছে যে দেশে পর্যাপ্ত পরিমাণে জ্বালানি মজুদ আছে, সেই জায়গাটিতে আতঙ্ক সৃষ্টি হওয়ার সুযোগ কি আছে নাকি নেই? আমার মনে হয় দেখেন, আপনারা সব নিউজ চ্যানেলই 10 দিন আগে হবে হয়তো, কিংবা 7 দিন আগে প্রত্যেকটা নিউজ বারের আমি নিচে আমি পড়েছি, আপনারা বলেছেন যে ডিজেল 14 দিন, গ্যাসোলিন এত পড়েছে, এটা সারা দেশের লোক পড়েছে। হ্যাঁ, তো তারা তো একটা বুঝে গেছে যে এইটাই অবস্থা, এবং তার মধ্যে যুদ্ধ আরম্ভ হয়ে গেল। তার মধ্যে তারা দেখা গেল যে হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেছে, ওখান থেকে জাহাজ আসছে না। হ্যাঁ, তাহলে এটা তো একটা আতঙ্ক সৃষ্টি আরো বাড়ছে। জি, অধ্যাপক ডক্টর মুস্তাফিজুর রহমান, যেটি আমরা বলছিলাম যে এশিয়ার মধ্যে বাংলাদেশের তেলের মজুদ এই মুহূর্তে সর্বনিম্ন, কিন্তু আসলে আমরা পদক্ষেপটা কি নিচ্ছি সম্ভাব্য এই তেল সংকটটা মোকাবেলায়, সেটি তো খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের পদক্ষেপের দিকে যদি আমি তাকাই, বাংলাদেশ পদক্ষেপ নিয়েছে বিদ্যুৎ এবং জ্বালানি সাশ্রয়ে কঠোর অবস্থান। এই কঠোর অবস্থানের মধ্য দিয়ে আসলে আমরা কতখানি এই সংকটটাকে কাটিয়ে উঠতে পারবো? ধন্যবাদ। আমার মনে হয় যে আমার আগে যে দুজন বলেছেন সঠিকভাবেই বলেছেন, তবে এখানে আমাদের কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে। আমার জ্বালানি নিরাপত্তা দরকার, আমার খাদ্য নিরাপত্তা দরকার, আমার রেডিমেড গার্মেন্টসের জন্য আমার ম্যাটেরিয়াল ইম্পোর্ট করার সক্ষমতা দরকার। সো যদি আমি সামষ্টিক অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে বলি, তাহলে তো আমার বিভিন্ন ধরনের চাহিদা আছে। এটা ঠিক, ডক্টর এজাজ ঠিকই বলেছেন যে স্ট্র্যাটেজিক স্টক পাইল আমাদের করা দরকার, কিন্তু সেটা করতে গেলে আমার একটা বৈদেশিক একটা বড় ধরনের অঙ্ক আমার সেখানে বিনিয়োগ করে আমাকে ওই ইনভেন্টারিতে রাখতে হবে। এখানে অর্থনীতিতে কিন্তু নানানমুখী চাহিদা আছে, সুতরাং আমি সেখানে $1 বিলিয়ন রাখা সক্ষমতা। কিছুদিন আগেও আমাদের $48 বিলিয়ন ফরেন কারেন্সি ছিল। হ্যাঁ, এটা হঠাৎ করে নেমে গেল 24 বিলিয়ন। IMF বলল যে এটা 20 বিলিয়নেরও কম। তো এখন একটু বেটার অবশ্য আছে, কিন্তু সুতরাং আমাদের সক্ষমতাটার আমার মনে হয় যে বিচার করতে হবে। যেটা ডক্টর এজাজ বলেছেন যে হ্যাঁ, যেটুকু আছে ওই যে বিপিসির যেই নিউজের কথাটা উনি বললেন, ওইটা সারা দেশই ওটা জেনেছে যে ডিজেল 2 সপ্তাহ আছে, অন্যটা 4 সপ্তাহ আছে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন হয়েছে। তো সেইটা স্ট্র্যাটেজিক স্টকপাইল না, সেটা আমরা জানি। এখন সমস্যা যেটা হয়েছে, আমার যদি 10 লিটার যদি তেল লাগে, আর আমি যদি একটা আশঙ্কা করি যে পরের দিন আমি নাও পেতে পারি, আমি কিন্তু 10 লিটার না নিয়ে তখন আমি ওখানে 30 লিটার নিতে চাইছি। ওই যে একটা বাড়তি চাহিদা হঠাৎ করে হয়, এটা কোনো ধরনের জেনারেল যে অপারেশনাল স্টক আছে ওইটা দিয়ে কেউই এটা মেটাতে কিন্তু পারবে না। সুতরাং বাজারকে একটা মোটামুটি নিশ্চয়তা দিতে হবে যে এখন আমার এইটা আছে, আমাদের আরও তো আসছে। সুতরাং সেখানে আমাদের ওই নিশ্চয়তাটা না থাকলে সবাই কিন্তু বেশি বেশি করে নিতে চাইবেন। সো একটা হলো স্ট্র্যাটেজিক স্টকপাইল রাখা, চীনের, ভারতের এবং উন্নত দেশের তো আছেই, কারণ তাদের হলো যে ফরেন কারেন্সির অতটা হয়তো তাদের তো সমস্যা অতটা নাই, আমরা যেরকম সমস্যায় পড়েছিলাম। সুতরাং নীতি নির্ধারকের দৃষ্টিভঙ্গি থেকে আমি সমস্যাটা বুঝি, সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনার দিক থেকে। যে রেশনিং ব্যবস্থাটা চালু করা হয়েছে, সেটা কি কার্যকর হবে? সেটা কার্যকর তো আমার মনে হয় যে এটা কেবলমাত্র রেশনিং কার্যকর করা না, এটা মানুষকে একটা আস্থার মধ্যেও দিতে হবে। দেখেন, আপনি কিছুক্ষণ আগে বললেন 1,47,000 টন এখানে কিন্তু চলে আসতেছে, আরও আমি আজকে দেখলাম যে আরও 10টা জাহাজ পথে আছে। সুতরাং এইগুলোকে যদি আমরা বিবেচনায় রাখি তাহলে কিন্তু একটা প্যানিক সৃষ্টি হওয়ার কথা না, কিন্তু আমরা দেখছি যে অনেকেই তাদের তাৎক্ষণিক চাহিদার থেকে বেশি তারা নিচ্ছেন। তবে এখান থেকে আমাদের অবশ্যই শিক্ষা নেওয়ার ব্যাপার আছে। আমরা তো 95%ই আমাদের বাইরে থেকে আমদানি করতে হয়। সুতরাং এরকম একটা স্ট্র্যাটেজিক একটা যখন নাকি আমরা একটা পণ্যের কথা বলি, তো তখন অবশ্যই আমাদের একটা স্ট্র্যাটেজিক স্টক পাইল এটা রাখা দরকার মানুষকে আস্থার মধ্যে আনার জন্য। যেটা বললাম যে প্যানিক সৃষ্টি হলে কিন্তু আপনি এটাকে সামাল দিতে পারবেন না, কারণ তাৎক্ষণিক একটা এমন ডিমান্ড প্রেশার হবে, সেটা আপনি ওইটা দিয়ে আপনি সামাল দিতে পারবেন না। সো আস্থাটা খুবই ইম্পর্টেন্ট। আস্থাটার জন্যই স্টক পাইলটা আমার মনে হয় যে দরকার, যে না আমাদের আছে, এটা আমরা সামাল দিতে পারবো। জায়গাটিতে আপনি নীতি নির্ধারকদের কথা বলছিলেন, সেই আস্থাটা তো আসলে সেই নীতি নির্ধারকদেরকেই অর্জন করতে হবে। হ্যাঁ, সেটা অর্জন। যদি আমরা জ্বালানির মজুদের দিকে তাকাই, যেটি আমাদেরকে বলছিলেন অধ্যাপক ডক্টর ইজাজ, এই যে আসলে সর্বনিম্ন মজুদ বাংলাদেশে রয়েছে, সেটি একটা সংকট আসলে, এবং সেই সংকটের সময় এই যে এক ধরনের আতঙ্ক সৃষ্টি হলো পুরো মার্কেট জুড়ে, সেটিকে তাহলে নীতি নির্ধারকরা এতদিন বুঝতে পারেননি? না, সেইটা আমার মনে হয় যে এটা তো যেটা আমি বললাম
যে ফরেন কারেন্সির রিজার্ভ যেরকম আছে সেইটার কারণে খুব বেশি তাদের ম্যানুভার করার হয়তো ছিল না, কিন্তু একটা শিক্ষা আমরা এখান থেকে অবশ্যই নিতে পারি যে স্ট্র্যাটেজিক এইসব যেগুলো আছে, একটা হলো জ্বালানি আর একটা হলো খাদ্য, এই দুইটার নিরাপত্তা ছাড়া তো দেশ চলতে পারবে না। সো এই দুইটার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই আমি এটা একমত যে স্ট্র্যাটেজিক একটা আমাদের রিজার্ভ থাকা দরকার, যাতে করে আস্থার জায়গাটা থাকে। আর এটা এখন যদি দীর্ঘায়িত হয় তাহলে তো আমাদেরকে মধ্যমেয়াদে চিন্তা করতে হবে। আমাদের এটা কেবলমাত্র তো ব্যয় সক্ষমতা না, প্রাপ্তির সক্ষমতাও আছে। এখন যদি এটা বিস্তৃত হয় তাহলে তো ওই দিক থেকে আমরা পাবোই না, তাহলে আমাকে ইন্দোনেশিয়া, আমাকে ব্রুনেই, আমাকে মালয়েশিয়া এইসব জায়গাতেও যেতে হবে। সো আমার মনে হয় যে এই যে আমাদের স্ট্র্যাটেজিটাকে আমাদের একটু ডাইভার্সিফাই করারও একটা শিক্ষা আমরা এখান থেকে পাচ্ছি, এক। এবং 2 নম্বর হলো যে আমাদের রিজার্ভটা এমন জায়গায় আমাদেরকে নিয়ে আসতে হবে যেখানে নাকি এরকম যদি হয় তো তাহলে অন্তত পক্ষে মানুষের মধ্যে একটা প্যানিক সৃষ্টি যাতে না হয়। আর এখন যে নীতি নির্ধারকরা বলেছেন কিছুটা সংযত থাকতে, এটা বাস্তব অবস্থার প্রেক্ষাপটেই তারা বলেছেন। যেহেতু আমাদের নাই ওই ধরনের স্টক পাইল, এখন তো আমাকে তো পরিস্থিতি সামাল দিতে হবে। তবে একই সাথে এই যে আমাদের যেগুলো নাকি আসছে, কত আসছে, কি, এগুলোও যদি মানুষকে জানানো যায়, আমার মনে হয় যে ওই যে প্যানিক বাই পারচেজিং যেটা হচ্ছে সেটা আমরা সামাল দিতে পারবো। জি, আবার একই সময় জ্বালানি বিভাগ কিংবা সংশ্লিষ্ট যারা আছেন তারা বলার চেষ্টা করছেন যে বিপিসি এবং যারা বিতরণ কোম্পানিগুলো আছে তাদের এক ধরনের অদক্ষতা আছে, এবং সেই অদক্ষতা এবং দেশের জ্বালানি নিরাপত্তার প্রতি তারা এক ধরনের বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন, এবং সে কারণেই দেখা গেছে যে এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এটাই আপনি আসলে কিভাবে দেখছেন অধ্যাপক ডক্টর ইজাজ হোসেন? হ্যাঁ, আমি সেটার একটা আভাস পাচ্ছি যে এখানে একটা ফেলিয়ার হয়েছে। যে ওই উনি যেটা বলছিলেন যে এই যে আমাদের কতখানি মজুদ আছে, কতখানি করতে পারবো, এটা ঠিকমতো কী বলে ট্রান্সফার্ড হয় নাই জনগণের, যেই কারণে এটা হয়েছে। অ্যাকচুয়ালি দেখেন এইসব স্ট্র্যাটেজিক স্টকপাইল কেন দরকার, কারণ হচ্ছে উনি যেটা বলছিলেন আমরা এখন মানে পুরা দেশটা জ্বালানির দিক থেকে আমদানি নির্ভর হয়ে যাচ্ছি। হ্যাঁ, এটা যদি হতো যে আমার ইভেন ডিজেলে যদি আমার 50% আমার দেশে আছে, 50% আমি ইম্পোর্ট করছি, তখন আমি বেল্টটাকে টাইট করে আমি ম্যানেজ করতে পারি। যখন 100% যখন দেন ইউ মাস্ট হ্যাভ এ স্টক পাইল, একদম এটা মাস্ট। কারণ আমি বলি এরকম দরকার নাই তো, এর থেকে অনেক কম গোলমালেই কিন্তু আমাদের গোলমাল। আপনি দেখেন কিছুদিন আগে একটা সাংঘাতিক অরাজকতার সৃষ্টি হয়েছে এলপিজি নিয়ে, ঠিক না? এলপিজির আলটিমেটলি ইকোনমিস্টরা কী বলবে, আপনার সাপ্লাইয়ে প্রবলেম ছিল, সাপ্লাই ঠিক, ওখানে অবশ্য বলছে ইরানের এটা হয়েছে, সবই তো একই রকম কথা, ঠিক না? সো আমরা যেহেতু অনেকগুলা জ্বালানি এইভাবে আমদানি করে আনছি, ইনক্লুডিং এলএনজি, আমাদেরকে এইটা মাথায় রাখতে হবে যে আমরা কোনো ওরকম সাধারণ দেশ না, আমরা এখন অলমোস্ট 100% আমদানি নির্ভর দেশে পরিণত হচ্ছে। এবং এখানে খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা হচ্ছে আসলে জ্বালানির সাথে তো শুধু পরিবহন খাত নয়, আর অন্যান্য সকল খাতই প্রায় একসাথে আছে, বিশেষ করে যারা আসলে বড় শিল্পগোষ্ঠী আছে। আমি ডক্টর রশিদ আহমেদ হোসেনের কাছে প্রশ্ন একটা বিরতিতে যেতে চাই, আপনাদের জন্য আসলে চাপটা অনেক বেশি হচ্ছে কিনা, এবং যদি এই দীর্ঘায়িত হয় পরিস্থিতি, সেক্ষেত্রে আসলে শিল্প কারখানাগুলো কিভাবে চলবে, এই জায়গাটিতে আমি ফিরবো। জি25 ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জি25 ইস্পাত নিবেদিত রাজকাহন দেখছেন। ডক্টর রশিদ আহমেদ হোসাইনি, প্রশ্ন রেখে বিরতিতে গিয়েছিলাম যেই সংকট এই মুহূর্তে চলছে, সেই সংকট যদি দীর্ঘায়িত হয়, জ্বালানি সংকট তো আসলে শুধু পরিবহন খাতে নয়, প্রায় সবগুলো খাতেই আসলে একটা বড় প্রভাব ফেলে। শিল্প গোষ্ঠীগুলোর আসলে কি হবে, কলকারখানাগুলো কিভাবে চলবে, সেই জায়গাটিতে একটা বিশাল বড় কনসার্ন থাকার কথা ছিল বাংলাদেশ সরকারের। সেই জায়গাতে আসলে তারা কোনো পদক্ষেপ নিয়েছে কিনা? দেখুন, আসলে শিল্প কলকারখানা নয়, শুধু আমরা বাঙালিরা কিন্তু যোদ্ধা, অলওয়েজ আমরা যুদ্ধ করে কিন্তু বেঁচে আসছি। এবং এই শিল্পকেও বলবো আমি, আজকে 35-40 বছরে অনেক ধরনের প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে কিন্তু আমরা এই পর্যন্ত এসেছি। এবং আমরা বর্তমানে আমি বলবো যে একজন ব্যবসায়ী নেতৃবৃন্দ যার ব্যবসার সাথে জড়িত আছি, এসে বললো যে আমরা আসলে মানে আতঙ্কিত না, তবে চিন্তিত।
আমরা এই ধরনের মোকাবেলা কিন্তু পরিস্থিতি মোকাবেলা করে আসছি, কিন্তু আপনি দেখেন গার্মেন্টসের যে ধরনের ধাক্কাগুলো আমরা খেয়েছি, বিশেষ করে কোটা উঠে যাওয়ার পরে, আপনারা বিশেষ করে ইদানিংকালে যেটা ট্রাম্প প্রশাসনের শুল্কের পরে, এর আগে রিসিশনে, করোনায়, সব ধাক্কাকে কিন্তু ডে বাই ডে আমরা কিন্তু উত্তরণ করে আসছি এবং একটা জায়গায় কিন্তু আমরা এখনও আছি। এই যে জ্বালানির সংকটে আমরা এটাকে মোকাবেলা করার জন্য ইতিমধ্যে সরকারের সাথে আমরা লিয়াজু করতেছি, কথা বলতেছি কীভাবে সাপোর্ট দেওয়া যায়। আমাদের যে প্রোডাকশনের যে 40% 30% লস হচ্ছে, সেটা আমরা কাভার করার চেষ্টা করতেছি, শ্রমিকদেরকে বুঝিয়ে যে কীভাবে এটাকে মিনিমাইজ করে নেওয়া যায়। এবং আমরা অনেক ফ্যাক্টরিতে কিন্তু ইতিমধ্যে আমরা সোলার কিন্তু স্থাপন করে ফেলছি। আমরা এই ধাক্কাটাতে আমরা খাবো না এরমটা নয়, তবে ধাক্কা কাটিয়ে ওঠার জন্য আমাদের সবাই কিন্তু আন্তরিক হইতে হবে। যেটা বললাম যে আমাদের মানসিক পরিবর্তন ঘটাইতে হবে, যে হ্যাঁ একটা সংকট তো আজকে এই ইরান আর ইসরায়েলের যুদ্ধতে আমাদের একা না, সারা বিশ্বে এটা এফেক্টেড। কিন্তু অতএব সবাই কিন্তু কিচ্ছুতা সাধন করতে হবে। আমরা ইচ্ছা করলে যে ফ্যাক্টরিতে আমরা হয়তো 100 লাইট জ্বালাচ্ছি, সেখানে আমাদের 70টা দিয়ে কাভার করতে পারি, কিন্তু আমরা ইচ্ছা করলে। এটা মানসিকতার ব্যাপার। সো এই যে আমরা ধাক্কাটা খাচ্ছি, এই ধাক্কাটা আমি এখানেই শুধু বাংলাদেশের এই জ্বালানির সংকটে আমরা চিন্তিত না, চিন্তিত হলো পশ্চিমা বিশ্বে যদি এটা তেলের যেরকম দাম বেড়ে যাচ্ছে, এতে করে যখন তাদের মূল্যস্ফীতি যখন দেখা দেবে, তখন তাদের ক্রয়ক্ষমতা যখন কমে যাবে, তখন অর্ডার সংকুচিত হতে থাকবে। আমরা ভয় পাচ্ছি অন্য জায়গায়। তখন অর্ডার যদি কমে যায়, আমরা অর্ডার ড্রপ হবে, আমাদের আইডিয়াল সময় লস হয়ে যাবে। এইটা কাটানোর জন্য, কাটে ওঠার জন্য আমরা বিজিএমই এবং বিকিএমই সবাই চেষ্টা করতেছি, গভর্নমেন্টের সাথে কথাবার্তা চলতেছে এবং আমরা বাইরের সাথে কথা বলছি কীভাবে এটাকে কাটে উঠে যায়। মোকাবেলা তো বাংলাদেশে একা না, এই সংকটটা সারা বিশ্বব্যাপী। কিন্তু আমার মনে হয় যে এই যুদ্ধটা বেশি দিন হয়তো লেন্দি করা উচিত না, করবে হয়তো না, এটা সমাধান হতে হবে। এটা তো আশা করি আমরা থাকতে চাই, কিন্তু আসলে যদি দীর্ঘায়িত হয়, ইতিমধ্যে আপনি নিশ্চয়ই জানেন যে বিশ্ববাজারে তেলের দাম কিন্তু ব্যারেল প্রতি $105 ছাড়িয়ে গেছে। আমি একটু এই জায়গাটিতে অধ্যাপক ডক্টর মুস্তাফিজুর রহমান আপনার কাছে আসি। সংকটের একটা বড় প্রভাব, যেরকম শুরুতে বলছিলাম, যে সব ক্ষেত্রে আসলে পড়তে যাচ্ছে। অর্থনৈতিকভাবে আসলে এই ধাক্কা সামলে ওঠার মতন সক্ষমতা বাংলাদেশের আছে বলে কি মনে করেন? আমার মনে হয় যে জ্বালানিটা এমন একটা কি বিষয়, যেখানে আমাদের এই মুহূর্তটাকে সামাল দেওয়াটা বাংলাদেশের অর্থনীতির জন্যই আমাদেরকে এটা করতে হবে। এখন সেখানে দুটো প্রশ্ন। একটা তো হলো যে যেটা বললাম যে আপনি অ্যাক্সেস করতে পারেন কি না, কারণ ওখানে যদি হরমুজ প্রণালী বন্ধ হয়ে যায়, কাতার থেকে যদি না আসে, এটা একটা আছে। তাহলে আমাকে বিকল্প জায়গায় যেতে হবে। বিকল্প জায়গায় সরকার যাওয়ার চেষ্টা করতেই হবে। স্পট বাইং করতে গেলে আপনার তখন এখন ওই যে লং টার্ম যেগুলো আমরা হয়তো কাতার থেকে যে আনতাম, সেগুলো যে দাম ছিল, এখন আমাকে ডাবল দাম কিন্তু এখন স্পট বাইংয়ে। হ্যাঁ, সেইটার জন্য সক্ষমতার দরকার। এখন তাহলে আমার রিজার্ভস যা আছে এবং অন্যান্য আমার যেসব আমদানি করতে হবে, সেগুলো যদি আমার করতে হয়, তাহলে আমাকে এখন খুঁজতে হবে যে আমি কোথায় ফরেন কারেন্সিগুলো আনতে পারি। তাহলে একটা কি, এক হলো যে যেমন ওয়ার্ল্ড ব্যাংকের বাজেটারি সাপোর্ট আছে, সেটাকে আমাদের অ্যাক্সেস করতে হবে। ইসলামী ডেভেলপমেন্ট ব্যাংক সাধারণত এইসব ক্ষেত্রে ঋণ দেয়, সেগুলো আমাদেরকে নিতে হবে। আমাদের অল্টারনেটিভ যেসব সোর্সগুলো আছে, সেখানে আমাদেরকে যেতে হবে। অর্থাৎ এখানে কিন্তু সমস্যাটা একটা তো হলো মূল্য বৃদ্ধি, কিন্তু আরেকটা হলো আমার ক্রয় ক্ষমতা। হ্যাঁ, সো শর্ট টার্মে কিন্তু ক্রয় ক্ষমতাটাই ইম্পর্টেন্ট হবে। আপনি পাবেন, আপনি $105 আপনি কিনতে আপনি পাবেন, এই না যে আপনি পাচ্ছেন না, কিন্তু আপনাকে হয়তো সেটা $70 ছিল কয়েকদিন আগে, এটা $105। সেই জায়গাটাতে সক্ষমতার বিষয়টাই আসে আর কি। সেটাই বলছি যে এখন আমাদের রিজার্ভ আছে, কিন্তু এই রিজার্ভে বেশি যদি আমি হাত দিতে না চাই, কারণ আমার অন্যান্য জিনিসও আমদানি করতে হবে অর্থনীতি চালাতে হলে, তাহলে আমার অল্টারনেটিভ যেসব সোর্সগুলো আছে, দেখেন আমাদের এইড পাইপলাইন অনেক লম্বা, এগুলো যদি আমরা দ্রুত যদি রিলিজ করতে পারি, তাহলে সেখানে আমার টাকা আসে, সেটা আমি ব্যবহার করতে পারি। যেটা বললাম, ওয়ার্ল্ড ব্যাংকের বাজেটারি সাপোর্ট আছে, সেই সব সাপোর্টগুলো যদি আমি নিতে পারি, আমি ইসলামী ডেভেলপমেন্ট ব্যাংক থেকে আমি ঋণ নিয়ে তারপরে এগুলোতে আমি কেনার জন্য ঋণ নিতে পারি। সো এগুলো আমাদেরকে আপাতত এই ফায়ার ফাইটিংগুলো আমাদের করতে হবে। আর একটা জিনিস আমাদের এখান থেকে আমাদের প্ল্যানিংয়ের দিক থেকে আমাদের এটা খেয়াল রাখতে হবে, সেটা হলো যে এই যে আমরা একেবারে 100%-এর মতো নির্ভরশীলতায় গেলাম, এটার পেছনে একটা হিস্ট্রি আছে, তাই না? আমরা আমদানি যে গোষ্ঠী আছে, এদের কাছে আমরা জিম্মি হয়ে গেলাম। আমরা আমাদের যে এক্সপ্লোরেশন করার কথা, অফশোর অনশোর,
আমরা এগুলো কিছু করলাম না, আমরা বাপেক্সকে একবারে অথর্ব একটা প্রতিষ্ঠান করে রাখলাম বছরের পর বছর। আমার মনে হয় যে এখন এইটাও আমাদের একটু চিন্তা করার দরকার যে কিভাবে আমরা আমাদের অনশোর অফশোর এগুলো আমরা এক্সপ্লোরেশন করে আমাদের নিজস্ব সক্ষমতাও বাড়াবো। সো এইটাকে আমি তাৎক্ষণিক একটা ফায়ার ফাইটিংয়ের দৃষ্টিভঙ্গি থেকেও দেখি, আবার আমার এখান থেকে শিক্ষা নিয়ে আমি প্ল্যানিংয়ের দিকে কিভাবে আমি পরিবর্তন করব সেভাবে আমাকে চিন্তা করতে হবে। এই যে আপনি প্রতিষ্ঠানগুলোর কথা বলছেন, অধ্যাপক ডক্টর ইজাজ হোসেন, বিপিসি এবং 3টি বিতরণ কোম্পানি শুধু 2 থেকে 4 মার্চ পর্যন্ত 3 দিনে 70,000 টন ডিজেল বিক্রি করেছে, অথচ স্বাভাবিক সময় বিক্রি হতো 45,000 টন। এই সময়টার মধ্যে আবার বিপিসিতে বড় এক ধরনের রদবদলের কথাও আমরা শুনছি, তাদের নানান রকম নৈরাজ্যের কথা হচ্ছে, সেখানকার বড় কর্মকর্তাদেরকে ওএসডি করা হচ্ছে। এই সব করার মধ্য দিয়ে কি আসলে আমরা এই সংকটটা কাটাতে পারবো? না, ওইটা তো যেটা নতুন সরকার এসছে তাদেরকে নতুনভাবে চিন্তা ভাবনা করে এখন একটা সমস্যা হয়েছে, তারা যেটা ভালো মনে করে তারা করবে, এটা আমি আর ওটার মধ্যে যেতে চাচ্ছি না। আরেকটা জিনিস আমি স্পষ্ট করে বলতে চাই যে আমি কিন্তু এই সরকারের ক্রিটিসিজম করছি না, কারণ ওনারা মাত্র এসছেন, হ্যাঁ, কিন্তু এই প্রবলেমটা যদি এখন থেকে 1 বছর পরে হতো তাহলে কিন্তু আমি সমালোচনা করতাম। হ্যাঁ, উনি যেটা বললেন যে এর মধ্যে কি শিখলাম, আমরা যদি এটার থেকে একটা শিক্ষাও নিতে পারি যে এই জিনিস শুধরাতে হবে। এই অনেক কিছু কিন্তু বলা হয়েছিল ইউক্রেন রাশিয়া ওয়ারের সময়, ওগুলো কিন্তু অনেক কিছু করা হয়নি। হ্যাঁ, কিন্তু এই সরকার তো আমি ব্লেম করতে পারি না, মাত্র এসেছে। একটা জিনিস দেখেন, আমি আপনাকে বলি যে বিপিসি আর ইয়ের কথা বলছি, আপনি দেখবেন যে মন্ত্রী 2 দিন আগে বলেছে আমাদের গ্যাসোলিন কোনো শর্টেজ নাই। হ্যাঁ, গ্যাসোলিন কোনো শর্টেজ নাই। এর আগে প্রাইম মিনিস্টারও এক সময় বলেছিল ওইটার তো আমাদের কোনো সমস্যা নাই, পেট্রোলের কথা বলেছিল, গ্যাসোলিন ওইটা তো আমাদের দেশেই হয়। ওইটা কমপ্লিটলি ট্রু না, কিন্তু কিছুটা ট্রু। কারণ ডিজেল যেরকম 100% আমি ইম্পোর্ট করে আনি, 100% একটু কম, ওইটার এই গ্যাসোলিনের একটা বিরাট অংশ আসে হচ্ছে আমাদের কনডেন্সেট থেকে, ওটা দেশেই। আরেকটা আসে হচ্ছে আমাদের রিফাইনারি থেকে, বাট ওইটা ক্রুড অয়েল রিফাইন করে করি, কিন্তু ওইটার স্টকটা অন্যরকম। তো আমার কথা হচ্ছে আপনি যদি এখন যান, আপনি দেখবেন যে লাইনটা বেশি বড়, যেখানে ওই মোটরসাইকেল আর গাড়ি নিচ্ছে, ডিজেলের লাইন বরঞ্চ ছোট, রাইট? কেন? এইটার উত্তরটা সরকার কিভাবে দিবে? কারণ ওটা তো কোনো ঘাটতি নাই, ঘাটতি হবেও না। কিন্তু দেখেন প্রবলেম তো এখানে নিশ্চয়ই কিছু একটা হয়েছে, যেখানে আপনি বললেন বিপিসি আর ওদের মধ্যে। সো ওনারা যেটা করছে ওইটা আমি যেটা অ্যাডমিনিস্ট্রেটিভ, ওটা তো করতেই হবে। আবার 2020 সালে নিশ্চয়ই আপনি জানেন করোনার সময় তো সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে 60 দিনের মজুতের যে ধারণ ক্ষমতা সেটি রাখার কথা ছিল, সেটা এই 6 বছরেও সেই সিদ্ধান্তের বাস্তবায়ন হয়নি কেন? এই যে উনি বলেন, বাট আমি একটা জিনিস বলতে চাই স্ট্র্যাটেজিক রিজার্ভ এর ব্যাপারে, সেটা হচ্ছে দেখেন একটা স্ট্র্যাটেজিক রিজার্ভটা আমরা যখন বিল্ড করি, ডিজেলের দাম যখন সর্বনিম্ন থাকবে তখন তো আমি ভরবো, রাইট? এবং আমি ব্যবহার করছি যখন দাম বেড়ে গেছে আর ক্রাইসিস হয়েছে, তার মানে এখানে একটা বেনিফিট আছে না? তো এই বেনিফিটটা যদি আপনি আমলে নেন তাহলে স্ট্র্যাটেজিক রিজার্ভ ইজ অলওয়েজ এ গুড আইডিয়া, অলওয়েজ এ গুড আইডিয়া। এবং আমি আরেকটা বলতে চাই, যেরকম আমাদের রিজার্ভ আছে না এখন ডলারে, বিভিন্ন ইন্টারন্যাশনাল ব্যাংকে পড়ে আছে, আরেকটা সোনা গোল্ড একটা রিজার্ভ আছে। আমরা তো তেলকে লিকুইড গোল্ড বলি না? তাহলে আমার এখানে আমার রিজার্ভটা, আমার যদি $30 বিলিয়ন রিজার্ভ থাকে, তো 1 to 2 বিলিয়ন যদি আমার পড়ে থাকে তেল হিসাবে, অসুবিধাটা কি? ওইটাও তো একটা সিকিউরিটি। এইটা যদি আমরা মানসিকতার মধ্যে ঢুকাই তাহলে কিন্তু আমরা রিজার্ভটা বিল্ড করব। পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে তো অনেক কিছু চিন্তা করি, কিন্তু সেগুলো আসলে বাস্তবায়ন কেন করছি না, সেটারও তো একটা বড়। আমার মনে হয় যে ডক্টর ইজাজ আপনি আমার থেকে ভালো জানবেন, আমরা তো কাতারের সাথে লং টার্ম কন্ট্রাক্ট করে আমরা এলএনজি আনি, তাই না? তো সো কিছু কিছু জায়গায় কিন্তু লং টার্ম কন্ট্রাক্ট করে ওই সুবিধাটা পাওয়ার জন্য যে আবার এই বিকল্প ব্যবস্থাগুলোর কথা আপনারা বলছিলেন, কিন্তু এই যে হরমুজ প্রণালী বন্ধ, আমরা কিন্তু জানেন, আপনি তো এখানে যে মজুদের কথা বলছেন, আপনি তো জানেন এলএনজি আমাদের একদিনেরও মজুদ নাই, কারণ ওটা সিস্টেমটাই এমন যে মজুদ থাকার কোনো উপায় নাই। জাহাজ আসে, এফএসআরইউতে রিগ্যাসিফাই হয়, পাইপলাইনে দিয়ে দেয়। হ্যাঁ, এবং আমরা প্রায় আমরা দেখেছি এই গত কয়েক বছরে এলএনজির প্রবলেম হয়েছে। আমরা হঠাৎ করে দেখেন না গ্যাস পাওয়া যাচ্ছে না, কেন? এফএসআরইউ গেছে কি বলে রিপেয়ারে, মেইনটেনেন্সে। তো এইখানে তো আমাদের অলসো 15 দিনের
এলএনজির রিজার্ভ দরকার। জি, আবার যে বিকল্প ব্যবস্থাগুলোর কথা আমাদেরকে ডক্টর রশিদ আহমেদ হোসাইনি বলছিলেন, সেই বিকল্প ব্যবস্থাগুলো দিয়ে আসলে আমরা কতদিন চলতে পারবো, সেগুলো কতখানি কস্ট এফেক্টিভ হতে যাচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জন্য, সেটিও তো আমাদেরকে মাথায় রাখতে হবে। এই জায়গাগুলো নিয়ে আলোচনায় ফিরবো। জি25 পাত নিবেদিত রাজকাহন থেকে আরও একটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। আরেকবার আমন্ত্রণ জি25 পাত নিবেদিত রাজকাহনে। ডক্টর রশিদ আহমেদ হোসাইনি, এই যে আমরা বলছি যে একটা সংকটের বড় প্রভাব পড়তে যাচ্ছে, আপনি বলছিলেন যে নানাভাবে আমরা বিকল্প চেষ্টা করছি, সেই বিকল্প চেষ্টার মধ্য দিয়ে আসলে আমরা কতদিন চলতে পারবো, এই বিকল্প চেষ্টা অর্থনৈতিকভাবে আসলে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে পারবে কিনা? ধন্যবাদ আপনাকে। বিকল্প তো বিকল্প, মায়ের চাহিদা খালা দিয়ে কোনোদিন পূরণ হবে না, বাট কিছুটা মিট আপ করা যাবে। এখন আমাদের জ্বালানির সংকট, এই সংকটে তো আমরা শুধু গার্মেন্টস সেক্টর তো অবশ্যই ক্ষতির মুখে পড়বে। আমি মনে করি পুরো বাংলাদেশ এখন রিস্কের মধ্যে চলে যাচ্ছে যদি এটা আশু সমাধান না আসে। বিকল্প বলতে আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে আমরা নিজেরা চেষ্টা করতেছি কিভাবে আমাদের প্রোডাকশন মানে খরচ কমিয়ে, মানে আমাদের জ্বালানিটা খরচ কমিয়ে কীভাবে প্রোডাকশনটা বাড়ানো, যেটা আমাদের উদ্যোক্তাদের মধ্যে এই প্রবণতা আমরা সৃষ্টি করার চেষ্টা করতেছি বিজিবির মাধ্যমে, যে কিভাবে কম সময়ে কম বিদ্যুৎ কম গ্যাস খরচ করে বেশি উৎপাদন করা যায়। এটা 1 নম্বর। 2 নম্বর হলো সরকারের সাথে আমরা আলোচনা করতেছি কীভাবে অন্তত ন্যূনতম চাহিদাটুকু আমরা যদি ডিজেল সরবরাহ পাই তাহলে আমরা যেন প্রোডাকশন ধরে রাখতে পারি। কারণ যদি কোনো ফ্যাক্টরিগুলি একবার যদি ব্যাকে চলে যায়, এগুলি শুধুমাত্র একটা উদ্যোক্তা ক্ষতিগ্রস্ত হবে না, এটা আমাদের সাথে আমাদের ওয়ার্কার তারা এখানে এমপ্লয়মেন্ট তারা চাকরি হারাবে, আমরা ব্যাংক আমরা পে করতে পারবো না, সামনে ঈদ আছে ঈদের ব্যানার পেস থাকে যাবে। তো এটা সামগ্রিক ইফেক্ট পড়বে। তাই আমাদের এই মানে কিচ্ছুতা সাধন আমাদের মধ্যে কিছু, শুধু আমরা না, আমি আপনার মাধ্যমে সবাইকে আহ্বান জানাই আমরা সবাই যেন কিচ্ছুতা সাধন করে এই সামগ্রিক যেই ক্রাইসিসটা এটা মোকাবেলা করার জন্য যেভাবে প্রত্যেকটা বাংলাদেশের নাগরিকই এগিয়ে আসতে হবে। এটা কোনো মানব সৃষ্ট হবে, আমাদের দ্বারা সৃষ্ট না, এটা আল্লাহর পক্ষ থেকে আসছে। এটাকে সবাই মিলে মোকাবেলা করতে হবে। অর্থাৎ এই পুরো জায়গাটিতে একটা চেইন অফ কমান্ডের মতন একটা ব্যবস্থা থাকার প্রয়োজন ছিল। তবে ডক্টর ইজাজ হোসেন, আপনি কি মনে করছেন যে আসলে জ্বালানির যে সংকট সেটি মোকাবেলা করার জন্য সেই কমান্ডটি এই মুহূর্তে বাংলাদেশে আছে? না, অবশ্যই নাই, কারণ এটা নতুন সরকার। তো নতুন সরকারকে তাদের কি করতে চায়, কিভাবে করতে চায় তারা বলুক, এখনো বলে নাই। আমরা দেখেছিলাম ইন্টারিম গভর্নমেন্ট অনেক কিছু আমরা ভেবেছিলাম করবে, হ্যাঁ করে নাই। দেখেন 4টা জিনিস খুব ইম্পর্টেন্ট উনি যেটা বলছেন। নাম্বার 1 হচ্ছে কনজারভেশন কিংবা কৃচ্ছতা সাধন করা। হ্যাঁ, আমাদের সবাইকে শেখাতে হবে এটা একটা এক্সপেন্সিভ ইম্পোর্টেড জিনিস, এটাকে ওয়েস্ট করা যাবে না, জ্বালানি তেল যাই বলেন। আরেকটা হচ্ছে এনার্জি এফিসিয়েন্সি। হ্যাঁ, আমি যেখানেই পারি আমি দক্ষ যন্ত্রপাতি ব্যবহার করব যাতে সে এনার্জি কম খায়। একটা জানেন তো, ওয়ালটন একটা বিজ্ঞাপন দিচ্ছে ফ্যানের, বিএলডিসি ফ্যান, ওইটা মাত্র 35 ওয়াট এবং খুবই সুন্দর ফ্যান, মাত্র 35 ওয়াট নেয়। এবং ওই নর্মাল যে ফ্যানগুলা ওগুলা ডাবল লোড। তাহলে যদি আমি সারা বাংলাদেশে যদি এটা দিতে পারি তাহলে কতখানি এনার্জি আপনি সেভ হয় চিন্তা করেন। থার্ড হচ্ছে আমাদের গ্যাস এক্সপ্লোরেশন, যেটা এতদিন ধরে অবহেলিত হয়েছে, চলছে গ্যাস এক্সপ্লোরেশন, কিন্তু যতখানি সিরিয়াসলি চলার কথা সেটা হয়নি। এটাকে করতে হবে সরকার। আর রিনিউয়েবল এনার্জির মতো ভালো জিনিস তো হতে পারে না, ঠিক না? কেন এটা তো দেশি, আমাকে এটা করতে পারলে আর ইম্পোর্ট আমি করতে হবে না। এটাই দেখেন আমাদের 800 মেগাওয়াটে ফেলে রেখেছে। আমি আপনাকে একটা তথ্য দিই, পাকিস্তানে গত বছর 1 বছরে এটা অলমোস্ট আনবিলিভেবল 17,000 মেগাওয়াট করেছে। আপনি যদি না বিশ্বাস করেন, মনে হয় একটা গল্পের মতো। আপনি দেখেন যে ওরা, এবং গ্রামের লোকরা, সাধারণ লোকরা, কারণ ওখানে 6-7 ঘন্টা বিদ্যুৎ থাকে না, তারা বলছে যতটুকু পাই আমি যদি নিজের বিদ্যুৎ নিজে করি অতটুকু তো আমি পাচ্ছি দিনের বেলা। তো ওরা 17,000 করে ফেলেছে। এটা উনি যেটা বললেন, এরকম একটা পুরো স্ট্র্যাটেজি তে কাজ করতে হবে। আমি আশা করি গভর্নমেন্ট আমাদেরকে ডাকবে, আমরা যারা এগুলো নিয়ে কাজ করি, এবং আমরা সবাই মিলে যদি এরকম একটা করতে পারি। ওই সময় এখন চলে গেছে, আমাদের আর ওই বিলাসিতার জায়গা নেই। বিকজ আমরা 100% এনার্জি ইম্পোর্টের দিকে যাচ্ছি। এখন 60%, খেয়াল করেন কিন্তু সব মিলে 60% আমরা মানে এখনই আসলে যে কোনো পদক্ষেপ নেওয়ার পদক্ষেপ নিতে হবে খুবই দ্রুততম সময়ের মধ্যে। অধ্যাপক ডক্টর মুস্তাফিজুর রহমান, হরমুজ প্রণালীতে যে অচলাবস্থার কথা আমরা শুনছি, সেটি যদি হয় ইতিহাসের সবচেয়ে ভয়াবহ জ্বালানি সংকট তৈরি করতে পারে এই অচলাবস্থা। বাংলাদেশের আসলে পরিস্থিতিটা কি হবে, আমরা আসলে কিভাবে এই পরিস্থিতি কাটিয়ে উঠব? আমার মনে হয় যে এখানে তো যেটা আমরা আলোচনা করি, ডক্টর রশিদ ডক্টর ইজাজ বললেন, একটা তো আমাদের কৌশলের দিক আছে, এটা মধ্য থেকে দীর্ঘমেয়াদী আমাদের করতে হবে। আমাদের জ্বালানি সাশ্রয়ী টেকনোলজি আনতে হবে, আমাদের এক্সপ্লোরেশনে যেতে হবে। এখন যেটা আর কি তাৎক্ষণিক সমস্যা,
এখন এটা যদি হরমুজ প্রণালী বন্ধ হয়েছে এবং এটা যদি আরও সুয়েজ ইত্যাদি যদি হয় তাহলে তো আমাদেরকে এখন এটা সামাল দিতে হবে। এবং জ্বালানি এমন একটা জিনিস, এটাকে আমরা বলি অর্থনীতিতে যে ব্যারোমিটার অফ আদার কমোডিটি প্রাইসেস, মানে এটা যদি বাড়ে তাহলে অন্যান্য সব কিছুর মধ্যে এটা ফুয়েল বাড়লে তখন ফার্টিলাইজার, ফুড সবই বাড়ে। সো এটা আমাদের সামাল দিতে হবে। এক্ষেত্রে আমাদের যে বিকল্পগুলো এখনই আছে সেইটা আমাদেরকে এক্সপ্লোর করতে হবে। যেমন ইন্ডিয়ার সাথে আমাদের কিন্তু পাইপলাইন আছে। এখন ইন্ডিয়ার সাথে আমরা একটা এখানে আলোচনা কিছুটা বোধহয় শুরু হয়েছে, এটা আমরা করতে পারি। চীনের সাথে আলোচনা হচ্ছে তাৎক্ষণিকভাবে আনার। আমরা ব্রুনাই, দারুসালাম এবং অন্যান্য জায়গা থেকে স্পট প্রাইসে আমরা কিনতেছি। আমার মনে হয় যে এইসব জায়গাগুলিতেই আমাদের, নেপাল থেকে আমরা 40 মেগাওয়াটের মতো আনি, সেটা ইন্ডিয়ান গ্রিডে যায়, তারপর ইস্টার্ন গ্রিড দিয়ে আমাদের কাছে আসে। এইসব জায়গাগুলোকে আমাদের তাৎক্ষণিকভাবে আমদানিটা বিকেন্দ্রীকরণ করবার কথা চিন্তা করতে হবে, ডাইভার্সিফাই করা, এটা ইমিডিয়েটলি আমাদের এইগুলো সামাল দিতে হবে। আর মধ্যমেয়াদে আমাদের যেগুলো নাকি ডক্টর ইজাজ বললেন খুবই ঠিক, যে ওগুলো যদি আমরা করতে পারি তো তাহলে আমাদের এক্সপ্লোরেশন করা বা জ্বালানি সাশ্রয়ী যে বিভিন্ন এবং নবায়নযোগ্য যেগুলো, সেগুলোতে যাওয়া। এতদিন পর্যন্ত আসলে ইন্ডাস্ট্রিগুলোর অবস্থা কি হবে? আর অর্থনৈতিকভাবে আসলে আমরা একটা বড় ধাক্কা খেতে যাচ্ছি কিনা তাহলে? অবশ্যই এখন তো আমাদের এই যে ওনাদের উৎপাদন খরচ তো এখন বাড়বে, হ্যাঁ, তারপরে এইটার এফেক্টটা আবার অন্যান্য কমোডিটির উপরে পড়বে। সুতরাং আমাদের এই জন্যই আমি শুরু করেছিলাম যে আমাদের ফরেন কারেন্সি রিজার্ভটা যাতে আমরা মেনটেন করতে পারি, যাতে করে অন্যান্য যেসব আমাদের আমদানিগুলো করতে হয় সেটা করার সক্ষমতা রেখে আমরা যাতে আমাদের অর্থনীতিকে সচল রাখতে পারি। এটা যাতে আমাদের অর্থনীতিকে একটা প্যারালাইজড একটা সিচুয়েশনের দিকে না নিয়ে যায়, এইটা আমাদের এখন সেরকম সম্ভাবনা আছে বলে কি মনে হয়? আমার এখনো আস্থা আছে। প্রথমত যে এটা কতটুকু দীর্ঘায়িত হবে সেটার উপর অনেক কিছু কিন্তু নির্ভর করবে, কিন্তু এখন যে অবস্থা আছে আমার মনে হয় যে এটা আমরা যদি ঠিকমতো যদি আমাদের পলিসিগুলো আমরা নিতে পারি তাহলে এটা সামাল দেওয়াটা। এর আগে দেখেন 73 সালে $2 থেকে $12 ব্যারেল হয়ে গেছিল, তাই না? তারপরে 90 সালে আমরা দেখেছি যখন নাকি গালফ ওয়ার হয়, সামাল দিয়েছি আমরা। তারপরে আসলো হলো আপনার 2007-08 অর্থনৈতিক যে ক্রাইসিস হলো সারা বিশ্বে। তারপরে আমরা কোভিডের সময়, ইউক্রেন রাশিয়া যুদ্ধের সময় আমরা তো এগুলো তো কাটিয়ে উঠেছি। সেই প্রত্যাশা আমরা রাখতে চাই। দেখেন, সাপ্লাই প্রবলেম সলভ করলে আপনাদের কস্ট প্রবলেমটাও সলভ করতে হবে। কারণ এই যে $100 উপরে চলে গেছে, হ্যাঁ, আপনি যদি চায়না থেকেও নেন, ইন্ডিয়া থেকে না, ওরা কম দামে তো কেউ দেবে না। ব্যবস্থা আসলে যত দ্রুততম সময়ে সম্ভব ডক্টর মুস্তাফিজুর রহমান, অধ্যাপক ডক্টর ইজাজ হোসেন এবং ডক্টর রশিদ আহমেদ হুসাইনি, অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি জিপিটি ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে। ফিরবো আগামীকাল রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। টিভিসির সঙ্গেই থাকুন।